একটা দেশে যদি অদূরদর্শী রাজনীতিবিদ থাকে আর জনগণ যদি হয় ধর্মান্ধ ফ্যানাটিক এবং কোনো রকম বাস্তবতাবোধ সম্পর্কে তাদের যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে সেই দেশটাকে ধ্বংস করার জন্য তেমন কোনো কিছুই করা লাগে না, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলে। এবং তার উজ্জ্বল প্রমাণ হলো এই যে এখন বাংলাদেশ, তাই না? আমি একটা কথা বারবার বলি যে যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ এবং মুসলমানরা তো ইসলাম ধর্ম অনুসরণ করে, আর ইসলাম অনুযায়ী গণতন্ত্র হলো হারাম, এবং সেই জন্য বস্তুত পৃথিবীর কোনো মুসলিম দেশে গণতন্ত্র নাই। এখন মানুষ চাক আর না চাক সেখানে গণতন্ত্র থাকবে না, এটাই স্বাভাবিক। যেহেতু তারা গণতন্ত্রকে হারাম মনে করে, এই হেতু তারা গণতন্ত্রের পথে যায় না। তাহলে ওই দেশের সামনের দিকে এগোনোর রাস্তা কী? রাস্তা হচ্ছে একজন দেশপ্রেমিক ব্যক্তি যদি ক্ষমতায় থাকে এবং সে যদি মোটামুটি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে, তাহলে সেদের সামনে এগোবে। যেমন এই যে শেখ হাসিনা 15-16 বছর ধরে ক্ষমতায় ছিল, তাই না? দেশ কি তখন এগোয় নাই? দেশ কি তখন পিছনে পড়েছিল? তাদের নেতারা এমনকি আমলারা প্রচুর ঘুষ দুর্নীতি করতো, এগুলো আমরা জানি, কিন্তু তারপরে দেশ কিন্তু এগোচ্ছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন এই 2 বছর পরে এসে বাংলাদেশের পাবলিক নিশ্চয়ই টের পাবে বা পাচ্ছে যে শেখ হাসিনার আমলে তারা কেমন ছিল আর এখন তারা কেমন। ওই যে বাংলাদেশের মানুষ ভালো থাকলে তাদের মাথায় পোকা কিলবিল করে এবং সুখে থাকলে তাদের ভূতে কিলায়, ঘটনা হয়েছে সেটাই। তারা ওই আমেরিকার ডিপ স্টেটের পরামর্শ শুনে বাংলাদেশের একেবারে পুলিশ না দেখলাম যে মিলিটারি সহ আরও কিছু দলটল আছে মিলে শেখ হাসিনাকে উৎখাত করলো। তো উৎখাত করছিল কী জন্যে? ভালো হওয়ার জন্য তো, তাই না? এবং এই উৎখাত করতে গিয়ে সবচেয়ে ডেঞ্জারাস যে খেলাটা খেললো, মানে এটা না খেললেও পারতো। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, অন্য কারো ক্ষমতায় যেতে দেয় না, সেখানে হয়ে গেছিলো প্রচণ্ড স্বৈরাচারী, কারো কথাবার্তা শুনতো না, তার চারপাশে আজে বাজে লোকজন নিয়ে পরিবেষ্টিত হয়ে দেশ চালাতো, কিন্তু তারপরেও দেশ সামনে এগোচ্ছিল। বাট ধরা যাক যে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, আওয়ামী লীগের লোকজন প্রচণ্ড ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতো, এই জন্য দেশের লোকের ভালো লাগলো না, অথবা আন্দোলন সংগ্রাম করে তাকে তাড়াতে হবে। আচ্ছা, তাড়ালাম, ঠিক আছে, কিন্তু আমরা অতঃপর যে আচার আচরণগুলো শুরু করলাম, মানে পাগলের মতো, উন্মাদের মতো, ওইগুলো তো একটা দেশের ধ্বংসের জন্য নাপছিল। সেটা কি? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মানে খামোখা এই যে ভারতকে দোষারোপ করে যে ভারত বাংলাদেশে নাকি উপনিবেশ তৈরি করছে, তারপর 1971 সালের স্বাধীনতা, ওইটা নাকি আসল স্বাধীনতা না, মানে ইত্যাদি ইত্যাদি বলে খামোখা পায়ে পাড়া দিয়ে এই যে ভারতের এগেনস্টে কথা বলা, 7 সিস্টার্স দখল করবে, শিলিগুড়ি করিডোর দখল করবে, তাই না? এই যে অল্প বয়সে পোলাপাইনগুলো লেলায় দিল এই যে মোহাম্মদ ইউনূস, ওইটার এগেনস্টে এই আজকে যারা ক্ষমতা আছে যে বিএনপি, তারা একটা টু শব্দ করছে। আমি যে প্রথমে বললাম না যে অদূরদর্শী রাজনীতিবিদ যদি থাকে, তো এখানে আমি বিএনপিকেই আসলে বুঝাচ্ছিলাম যে এদের তো তখন উচিত ছিল ওদের লাগাম টানা, তাই না? বা ওই শেখ ওই যে ওই যে মোহাম্মদ ইউনূসের লাগাম টানা, বা তার যে কর্মকাণ্ড সেগুলো লাগাম টানা। এই বিএনপির নেতারা জানে না যে ভারত একটা বিশাল দেশ, তার পাশে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এরকম একটা অবস্থায় যেখানে ভারত এখন একটা বৃহৎ অর্থনৈতিক সামরিক শক্তি গোটা পৃথিবীতে, তো তার পাশে বাংলাদেশ একটা ছোট্ট দেশ যদি বেশি লাফালাফি করে, তাহলে জাস্ট একটা সিফা দিয়ে দিলেই তো বাংলাদেশ শেষ হয়ে যায়। তো এই কমন সেন্সটা তো তাদের ছিল নাকি? তারা এটাই মনে করতো যে না না না, এখন ভারত বিরোধিতা করি, এটা করে টোরে তারপরে আগে ক্ষমতায় যাই, গিয়ে তারপরে ভারতকে বুঝ দেবো, আরে আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো করতেছিলাম। জি না, ভারতকে এইভাবে এত সহজে বুঝ দেওয়া যাবে না তো আর, কারণ তোমরা গোটা বাংলাদেশের মানুষকে তোমরা ভারত বিরোধী করে ভারতের শত্রু বানিয়ে ফেলছো। এরপরে তোমরা ক্ষমতায় গিয়ে তোমরা যে মিষ্টি মিষ্টি কথা বলবা, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় তো আর চেঞ্জ হবে না। আর বাংলাদেশের মানুষের হৃদয় যখন চেঞ্জ হবে না, তখন ভারত তো তোমাদের সাথে আগের মতো সেই বন্ধুত্বপূর্ণ আচরণ বা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আগের মতো তো করবে না। আর এই কারণে যদি তোমরা আবার মনে করো যে তোমরা ভারতের ওই যে 7 সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এগুলোকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তোমরা পাকিস্তানের সহযোগিতা অস্ত্রপাতি দিয়ে ট্রেনিং দিবে, ভারত কি আগের মতো আছে? ধামাধাম মেরে দিবে না? পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, তাই ভারতকে একেবারে টলারেট করে নাই, সেখানে বাংলাদেশ তো কোন স্যার? তো
তো অতএব যদি বাংলাদেশের লোকজন মনে করে, বাংলাদেশের যারা এখন নাকি ক্ষমতা আছে তারা যদি মনে করে যে এখন ভারতের কাছে গিয়ে মাপ টাপ চেয়ে নেব, না, ভারত তো এত সহজে মাফ করবে না। তার কারণ হচ্ছে ভারত দেখবে যে বাংলাদেশের জনগণ হলো ভয়ঙ্কর রকম ভারত বিদ্বেষী, অর্থাৎ ওরা শুধুমাত্র ক্ষমতার জন্য একটু মাপ টাপ চাচ্ছে, তাতে করে তো আসলে তো বাংলাদেশের তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, বা বাংলাদেশের মানুষের তো দৃষ্টিভঙ্গির কোনো চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে ভারত তো এদের কথা পাত্তা দিবে না। এতগুলো কথা কী কারণে বললাম, এখানে যে একটা খবর দেখেন বের হয়েছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ। এই সংখ্যা অনেক বিদেশি ক্রেতা ক্রয়াদেশ স্থগিত করেছেন। চলমান জ্বালানি সংকটে অনেক ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে। এই যে কে বলছে এই কথা? এইটা বলছে যে আনোয়ারুল আলম চৌধুরী, সভাপতি, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ। ভালো কথা, দেখছেন তো। আজকে দেখেন এই যে এই জ্বালানি শূন্য হতে যাচ্ছে, কারণ ওই যে যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, তাই না? এখন একটা সিনারি কল্পনা করেন, আজকে যদি এই বিএনপির জায়গায় শেখ হাসিনা ক্ষমতায় থাকতো এবং ওই যুদ্ধ যা সব ঠিক আছে, সবই যদি হইতো, বাংলাদেশের জ্বালানি কি এইভাবে সংকট হওয়ার সম্ভাবনা তৈরি হতো? কোনোভাবেই না। কারণ ভারতের সাথে তার যে সম্পর্ক ছিল, যে কোনোভাবে হোক ভারত থেকে ঠিকই জ্বালানি নিয়ে আসতো, বাধ্য করতো, এবং ভারতও দিত, কোনো অসুবিধা কিছু করতো না। যে ভারত এত বাংলাদেশের মানুষের মধ্যে এত ভারত বিরোধী ঘৃণা, মানে ভারতের ব্যাপারে ঘৃণা বিদ্বেষ এত, এবং এই যে বিএনপি, এদের রাজনৈতিক আদর্শও তো ভারত বিরোধীতে, তাই না? তারপরেও এরা যে ক্ষমতায় গেছে, তারপরেও তো ওই মাঝে মাঝে 5,000, 8,000, 10,000 টন সেই ডিজেল কি বাংলাদেশে পাঠাচ্ছে না? পাঠাচ্ছে একেবারে। এবং এটা নিয়ে তো কত আমি ভিডিও করেছি। আসলে ওই ভারতের ওই সরকার যদি আরেকটু শক্ত হতো, বাংলাদেশকে আসলে এটুকুও দিত না, এবং দেওয়ার কথাও না। কেন দিবে? যারা নাকি ঘৃণা করে তাদেরকে কী কারণে, তারা মরে গেল না, বা আসলে আর দরকারটা কি? আমি বারবার একটা জিনিস বলছি, বাংলাদেশকে এই যে ভারত যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এখনও, এই যে ডিজেল এটা ওটা দিচ্ছে, সার দিচ্ছে, খাবার দিচ্ছে না? তো এতে করে কি বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ নাকি? না, কৃতজ্ঞ না। এটা তো আমি কতবার বলেছি। এবং ভারতের শাসক গোষ্ঠীও সম্ভবত এখন বোঝে যে ঘটনা আসলেও তাই, এই জন্যে বেশি দেয় না, একেবারে না দেওয়া অবস্থায়ও থাকলো না, আবার এমন দিল না, এমন পর্যন্ত দিচ্ছে না যাতে করে বাংলাদেশ তার সমস্যার সমাধান করে ফেলতে পারে। অর্থাৎ একটা দোদুল্যমানতার মধ্যে রেখে দিচ্ছে, তাই না? এটা একটা কৌশল হতে পারে। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশ এখন কোন মুখে ভারতের কাছে সাহায্য চায়, কোন মুখে ভারতের কাছে বলে আমাদেরকে ডিজেল দাও, আমাদেরকে অমুক দাও, সমুক দাও। এই বাংলাদেশের মানুষ যেভাবে ভারতকে ঘৃণা করে, এরপরে ভারতের আসলে উচিতই না বাংলাদেশে কিছু দেওয়া। তো তারপরও ভারত হয়তো চিন্তা করছে ইটস ওকে, কিছু দেই, একেবারে মোটে না দেয়া হয় কী করে? অর্থাৎ কোনো একদিন বলা যাবে যে তোমাদের বিপদে আমরা তো ছিলাম, কিন্তু আসলে এমনভাবে বিপদ থেকে ভারত উদ্ধার করবে না যাতে করে বাংলাদেশ আবার ওই আগের ফর্মে চলে যাবে, তাই না? কারণ ভারত খুব ভালো করেই জানে যে আগের ফর্মে যাওয়া মানে বাংলাদেশের মানুষের গলায় আরও জোর বাড়িয়ে দেওয়া, আরও বেশি ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, এবং আরও বেশি ভারতের হিন্দুদেরকে গালি দেওয়া। তো ভারত মনে হয় সেই কাজটা আস্তে ধীরে করে যাচ্ছে, বুঝছে যে আসলে বাংলাদেশ নামক দেশের মানুষগুলা, এগুলোর কোনো দিন মানুষ বানানো যাবে না, এরা মুমিন মুসলমানই রয়ে যাবে। ওই রবীন্দ্রনাথের কথায় 33 কোটি মানুষের রেখেছো বাঙালি করে, নাকি ওই 33 কোটি নাকি কয় কোটি মানুষ করনি, কত 7 কোটি বাঙালিরে নাকি 4 কোটি রেখেছো বাঙালি করে, মানুষ করনি। তো ওই বাংলাদেশের মানুষগুলোও তাই, যে তারা মুমিন মুসলমান রয়ে গেল, মানুষ হলো না। পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধাবে, এবং এরপর আবার যাদের সাথে গ্যাঞ্জাম বাঁধালো তাদের কাছে গিয়ে ধন্না দিবে যে আমাদেরকে সাহায্য করো, মামাবাড়ির আবদার নাকি। বাংলাদেশের আসলে ভালো শিক্ষা হওয়া উচিত একটা। ধন্যবাদ।